আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে রাত 1টা বেজে প্রায় 56 মিনিটে। প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়, আর দ্বিতীয় বিষয় থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক বিষয়ে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে গতকালকে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 14 সদস্য, মানে 14টা দেশ এটা সদস্য, ওই 14টা দেশের সকল দেশের উপস্থিতিতে সেখানে গাজাকে স্থায়ীভাবে যুদ্ধবিরতির জন্য একটা প্রস্তাব আনা হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর বাকি কোন রাষ্ট্রই কিন্তু এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভেটো দেয়নি। সবাই গাজাতে স্থায়ী যুদ্ধবিরতি চায়, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি চায় না। তারা তাদের ভেটো অধিকার প্রয়োগ করে সে প্রস্তাবটাকে পাশ করতে দেয়নি। এবার আপনারাই বলুন, ডোনাল্ড ট্রাম্প কতদিন আগে, জাস্ট মনে হয় গত মাসেই তো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা রাষ্ট্র সে সফর করে গেছে। সেখানে তাকে কাড়ি কাড়ি টাকা দিয়ে, কাড়ি বলা ঠিক হবে না, হাজার হাজার কোটি ডলার, বিলিয়ন, মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছে। এবং সে পুরস্কার নিয়ে আজকে সে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার বিরুদ্ধে সে ভেটো প্রদান করে। আমাদের আসলে মুসলমানদের আক্কেল থাকা উচিত আমি মনে করি, বিবেক থাকা উচিত আমি মনে করি। পৃথিবীতে মুসলমানদের মতো মনে হয় বেআক্কেল জাতি এবং বিবেকহীন জাতি দ্বিতীয়টা মনে হয় আর নেই। এই অবস্থা যদি আজকে ভিন্ন কোনো জাতির হতো, তারা কখনোই এই অবস্থা মেনে নিত না। আপনারা দেখেন, প্রতিদিন আরব গালফের ধনী রাষ্ট্রগুলো যে পরিমাণ খাওয়াটা তারা নষ্ট করে ফেলে দিচ্ছে, বর্জ্য আকারে ফেলছে, তার হাজার ভাগের যদি 1 ভাগও যদি একাধারে তারা দিত, তাহলে ছোট্ট ছোট্ট শিশুরা না খেয়ে মরতো না। প্রতিদিনই না খেয়ে অনেক শিশু মারা যাচ্ছে, গাজার অনেক লোক মারা যাচ্ছে। এদের এদের এই মৃত্যুর জবাব কিন্তু প্রতিবেশী মুসলমান রাষ্ট্র সবাই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি, মুসলমানরা এমন হওয়া উচিত একটা দেহের মতো। আপনার দেহের অথবা আপনার পায়ের যদি কোনো একটা আঙুলে একটা পিঁপড়া কামড় দেয়, সেই ব্যথাটা আপনার কত 1 সেকেন্ডের কত হাজার ভাগ পূর্বেই আপনার ব্রেনে সেটা হিট করে, মাথায় এসে হিট করে, সাথে সাথে আপনার অজান্তে আপনার একটা হাত এই কামড়ের স্থানে চলে যায় এবং সেখান থেকে আপনি নিরাময়ের জন্য যা যা করা প্রয়োজন সব করেন। মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের যদি এরকম একটা দেহের মতো না হয়, যেখানে মুসলমানরা কষ্ট করুক, বাট আঘাতটা আসবে কোথায়? দেহের ব্রেন যেমন আঘাত আসে, তেমনি মুসলমানদের মেন সেন্টারে সে আঘাতটা আসতে হবে। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রে মুসলমানরা আছে, যে সমস্ত রাষ্ট্রগুলি মুসলমান অধ্যুষিত, তারা সবাই কিন্তু এই ধরনের অবস্থায়, এই ধরনের আঘাতের অবস্থায়, যারা যে সমস্ত রাষ্ট্রে মুসলমানরা কষ্ট করছে বা তারা নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, অন্যের দ্বারা তাদের অধিকার লুণ্ঠন হচ্ছে, মানবতার জীবনযাপন করছে, সেগুলি লাঘবে একটা দেহের মানুষ যেমন একটা দেহ যেমন তাদের মাথা থেকে বা ব্রেন থেকে নিতে হয়, তদ্রূপ মুসলমানরা যদি ধর্ম আচরণ না করে তাদের কষ্ট লাঘবের জন্য, তাদের মুক্তির জন্য, তবে কখনোই মুসলমানদের মুক্তি মিলবে না। খুবই আশ্চর্য, আর এখানে কিছু নেই। ট্রাম্প ঠিক মতো কাজ করেছেন। তারা যে গাজাদের স্থায়ী যুদ্ধবিরতির বিপক্ষে যে ভেটো দিয়েছেন, ওদের পক্ষ নিয়েছেন এবং এই মিলিয়ন মিলিয়ন ডলারের উপঢৌকন নিয়ে তিনি এখানে এসে ইসরায়েলের পক্ষে ফেরি করে গেছেন। আব্রাহাম চুক্তিতে আরব দেশগুলোকে অংশগ্রহণ করার জন্য তিনি
তাদেরকে আবেদন জানিয়ে গেছেন, অনুরোধ করে গেছেন। আব্রাহাম চুক্তি হলো ওই চুক্তি যেই কন্ডিশনে স্বাক্ষর করলে ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সবার কাছ থেকে স্বীকৃতি লাভ করবে। দর্শক, এবার আসছি নেতানিয়াহু ইরানে হামলার জন্য যাবতীয় ছক কষে ফেলেছেন। নেতানিয়াহুর মতে এখন ইরানে হামলা করার জন্য উপযুক্ত সময়। আমরা বিভিন্ন সোর্স থেকে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যে তথ্য পেয়েছি, নেতানিয়াহু বা তার দেশ ইরানে হামলা করার জন্য যাবতীয় পরিকল্পনা তৈরি করে ফেলেছে। নেতানিয়াহু মনে করেন এটাই মুখ্য সময়। তার কারণ একদিকে ইরানের বন্ধু রাশিয়া ইউক্রেন নিয়ে এবং পুরো ন্যাটো নিয়ে এখন একটু ব্যস্ত আছে। তুরস্কের ইস্তাম্বুলে চলছে সেখানে শান্তি চুক্তি, কিন্তু শান্তি চুক্তি চলা অবস্থায় আপনারা দেখেছেন যে ইউক্রেন পরপর 3টি হামলা করে রাশিয়ার অনেকগুলি যুদ্ধ বিমান ধ্বংস করে ফেলেছে। বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি করেছে রাশিয়ার। রাশিয়া তার জবাবে গতকাল এবং গত পরশু উপর্যুপরি বোমা বর্ষণ করেছে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। সাধারণ মানুষ সহ বহু মানুষ মারা গেছে। ন্যাটো নড়েচড়ে বসেছে রাশিয়ার বিরুদ্ধে। সমস্ত ন্যাটোর দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমনই সময় নেতানিয়াহু মনে করছেন ইরানকে আক্রমণ করার জন্য, ইরানের স্থাপনাগুলিতে হামলা করার জন্য এটাই মুখ্য সময়। কিন্তু উপর থেকে ট্রাম্পের না, ট্রাম্প বলছে ধৈর্য ধরো। আসলে আমেরিকার এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত কান্ট্রি হচ্ছে আমেরিকা। এটা তাদের গতিবিধি বোঝা বড়ই তাই। হয়তো মিডিয়াকে বলছে না বা মানুষের সামনে বলছে না, কিন্তু নেতানিয়াহু বলছে হ্যাঁ তুমি তোমার পথে আগাও। ঠিক মতো তারা তাদের গ্রিন সিগন্যাল সময় মতো দিয়ে দিবে লোকচক্ষুর অন্তরালে। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল যদি ইতিহাস ভুলে যায় তাহলে তাদের আবারও সামনে মহা বিপদ অপেক্ষা করছে। ইতিপূর্বে ইসরায়েলে ট্রু প্রমিস অপারেশন 1 এবং ট্রু প্রমিস অপারেশন 2 পরিচালনা করেছে ইরান। ইসরায়েল যদি সেটা ভুলে যায় তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ অপারেশন প্রমিস 2 অপারেশন 3 পরিচালনা করা হবে। আর ইসরায়েল যদি সেটাকে খুব উত্তাসন্ন করতে চায় তাদের ইচ্ছা। আসলে ইরানের অবস্থান আগের মতো নেই। ইরান ও মধ্যপ্রাচ্যে অত্যন্ত ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হিসাবে ধরা হয় ইরানকে। ইরানের সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে উপরে, এবং ইরানের কাছে যে অত্যাধুনিক বিভিন্ন ভ্যারিয়েন্টের অস্ত্র আছে যেগুলি দিয়ে খুব দ্রুতই অত্যন্ত অল্প সময়ের মাধ্যমে এবং অত্যন্ত কম খরচে বিশাল ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। দর্শক, এবার আসছি আমরা আমাদের দেশের একটা বিষয়ে। ঝিনাইদহে একটা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছেন বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব। 5ই আগস্টের পরে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দেয়। তিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপির মানবাধিকার সম্ভবত বিএনপির যে অংশটা মানবাধিকার নিয়ে কাজ করে সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বক্তব্য দেওয়ার সময় বিএনপিকে সতর্ক করেন। তার সতর্ক বাণীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি গণমানুষের দল এবং মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। মানুষ বিএনপিকে ভোট দেয়, কি জন্য দেয়? বিএনপিকে মানুষ বিশ্বাস করে, মানুষের অধিকারের জন্য, মানুষের পক্ষে কথা বলার জন্য, দেশের মানুষদের সঠিকভাবে সুন্দরভাবে বাঁচার জন্য বিএনপি যথেষ্ট কাজ করবে। এই বিশ্বাস বিএনপির মধ্যে মানুষের ছিল। কিন্তু বিএনপির বর্তমান কর্মকাণ্ড, বিএনপির অতীতের মতো বিএনপির প্রতি মানুষের যে আগ্রহ সেটাকে ধীরে ধীরে স্তিমিত করে ফেলছে।
তিনি স্পষ্ট করে বলেন, যে পথে আওয়ামী লীগ হেঁটেছিল, বর্তমানে আওয়ামী লীগের সে হাজার হাজার নেতা কর্মীরা অন্ধকারে পর্যবেসিত হয়েছে। বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে বিএনপির নেতা কর্মীরাও সেই একই চেনা পথে সে অন্ধকারে পর্যবেসিত হবে। এরপর বিএনপির প্রতি মানুষের আস্থা থাকবে না, মানুষের ভালোবাসা থাকবে না, মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে দিতে পারে। আমরা বেশ কয়েকজন মিডিয়া কর্মী আগে থেকে বলেছি, বিএনপিতেও সংস্কার প্রয়োজন। বিএনপি শহীদ জিয়া আদর্শের দল, বিএনপির নেতাকর্মীর অভাব নেই। বিএনপিতে উঠতেই যারা মেধাবী তরুণ বয়সী নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোকের যথেষ্ট যথেষ্ট সংখ্যায় আছে। এদেরকে মূল্যায়ন করে সৎ এবং যোগ্য দক্ষ নেতৃত্বের জন্য যারা উপযুক্ত, তাদেরকে বিএনপি মূল্যায়ন করা উচিত। আসলে দেশ আমার, আপনার, সবার। রাজনীতি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন রকমের ঘটনা যেগুলো প্রতিনিয়তই ঘটছে, এবং রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ডের উপরে নজর রেখে হয়তো আপনাদের সামনে কিছু কথা বলি, তাও সার্বিক দেশের কল্যাণের উদ্দেশ্যে এবং দেশের মানুষের কল্যাণের উদ্দেশ্যে। একটা দল বাংলাদেশ থেকে হয়তো বিদায় নিয়ে নিয়েছে, আমি চিরতরে বিদায় নিয়েছে সেটা আমি যা বলবো না, এটা একমাত্র আল্লাহ জানেন। আরেকটা দলের প্রতি মানুষ মুখিয়ে আছে। সে দলটা যদি মানুষের মনের কথা না বুঝে, মনের চাহিদা না বুঝে, তাহলে তাদের গতিও হয়তো তেমন একটা সুবিধাজনক হবে না। আসাদুজ্জামান সাহেব, যিনি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের, অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবের বক্তব্য থেকে বিএনপির অনেক কিছু বোঝার আছে। ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।